Welcome to Language Hub. সালামু আলাইকুম। আজকে আমরা কি পড়বো? কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। তো আমরা যখন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দোষ, গুণ বা অবস্থা বর্ণনা করি তাকে কি বলি? অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভের একাধিক ব্যক্তির মধ্যে যখন আমরা তুলনা করি তো একাধিক জনের বিভিন্ন গুণাগুণের কি থাকে, তারতম্য থাকতে পারে, কেউ বেশি কেউ কম। এইগুলা তখন আমরা কিভাবে বর্ণনা করব বা লিখবো, এইটার টপিকের নামই হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। সহজ ভাষায় বললে অ্যাডজেক্টিভের মাত্রাকে কি বলে? ডিগ্রি বলে। কি বলে? সহজ ভাষায় বললে অ্যাডজেক্টিভের মাত্রাকে ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। একদম সহজ সংজ্ঞা। কয় প্রকার ডিগ্রি হচ্ছে আমাদের? মূলত তিন প্রকার। কয় প্রকার? পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার কম্প্যারেটিভ ডিগ্রি, 3 নাম্বার হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। দেখো এইখানে আমাদের এখন একটা বিষয় দেখলেই আমরা বুঝে যাবো। আমরা যদি অন্য আরেকটা মনে করো এখানে বাক্য লিখি একটা, হি ইজ আ গুড স্টুডেন্ট। এইখানে স্টুডেন্টের কোয়ালিটি কে বর্ণনা করতেছে? গুড, তাই না? স্টুডেন্টের কোয়ালিটি কে বর্ণনা করতেছে? গুড। তো যখন কোনো একটা নাউনের সাধারণ দোষ, গুণ, অবস্থা বোঝায় এবং যেখানে কোনো রূপ কি হয় না, তুলনা হয় না, তখন তাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। মানে সহজ কথা বললে অ্যাডজেক্টিভের কি নরমাল ইউজ। অ্যাডজেক্টিভের নরমাল ইউজ যেটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা, ঠিক আছে? প্লাস আর এখানে কি কোনো প্রকার তুলনা হয় না, কোনো প্রকার তুলনা হয় না। আমরা জাস্ট কি করি, একটা নাউন সম্পর্কে এইখানে তার গুণাবলী বর্ণনা করতেছি, ঠিক আছে? এবার আসি কম্প্যারেটিভ ডিগ্রিতে। কম্প্যারেটিভে কি হয়, এখন এইরকম মনে করো এখানে হি না লিখে আমি লিখলাম অর্ণব, যদিও অর্ণব ভালো স্টুডেন্ট না, ঠিক আছে? অর্ণব ইজ এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, এবার অর্ণবকে মনে কর আমরা তুলনা করলাম জিহাদির সাথে, বললাম জিহাদি ইজ এ গুড স্টুডেন্ট। এখন দুইজনই ভালো স্টুডেন্ট, তাহলে কে বেশি ভালো স্টুডেন্ট বা কে কম বেশি ভালো স্টুডেন্ট? আমার মাথায় যখন এই চিন্তা আসবে তখন আমি কি করব? দুইজনের মধ্যে তুলনা করব। তুলনা করলে কি হবে? ওদের কোয়ালিটিটারও তুলনা হবে। উদ্দেশ্য তো কোয়ালিটি তুলনা করা, ব্যক্তি তুলনা করা না। তো যখন আমরা একাধিক ব্যক্তির মধ্যে তুলনা করব তখন আমাদের কোন ডিগ্রি ইউজ হবে? হ্যাঁ, কম্পারেটিভ। একাধিক বলতে দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে তুলনা বোঝায়। এবার এইখানে একটা বিষয় আছে, দুইজনের মধ্যে তুলনা বোঝায়, ঠিক আছে? তুলনার ধরনটা কি রকম হবে? এখন আমি কি বলবো জিহাদি আর অর্ণব একই রকম স্টুডেন্ট? না, এইখানে তুলনার ধরন হবে অসম তুলনা। কি বোঝায়? অসম তুলনা। অসম তুলনা মিন্স একজন বেশি হয় একজন কম হবে। কি রকম হয়? এ গ্রেটার দেন বি অথবা এ লেস দেন বি, ঠিক আছে? এইরকম যে কোনো একটা হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার আসি, মনে করো আমরা এইটার একটা বাক্যটা লিখি তাহলে, যেটা বললাম মুখ দিয়ে, অর্ণব ইজ বেটার দেন, খালি জিহাদি থেকে না, বললাম এনি স্টুডেন্ট, এনি আদার স্টুডেন্ট, অন্য সব। এটা আমরা পরে দেখবো। অর্ণবকে আমরা মেধাবী বানাই দিছি, হ্যাঁ, ঠিক আছে? অর্ণব ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট। আচ্ছা, এনি আদার নিয়ে অনেকের কনফিউশন হতে পারে যে এখানে কি দুইজনের মধ্যে সীমাবদ্ধ, দেন এনি আদার কি সবাইকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে? বা সহজ ভাষায় যদি বলতাম অর্ণব ইজ বেটার দেন জিহাদি তাহলেও, ঠিক আছে? এবার সুপারলেটিভ ডিগ্রি কয়জনের মধ্যে তুলনা করে? সুপারলেটিভ হচ্ছে 3 বা 3-এর অধিকের মধ্যে তুলনা। কয়ের মধ্যে? 3-এর অধিকের মধ্যে তুলনা বোঝায়। এখন স্বাভাবিক বিষয়, 3 জনের মধ্যে, মনে করো আমাদের ক্লাসে 10-12 জন আছে, হ্যাঁ, 3 জনের বেশি। এইখানে যদি আমি তুলনা করি, আমি কিভাবে তুলনা করব? যে ক্লাসের সব থেকে ভালো কে বা সব থেকে খারাপ স্টুডেন্ট কে, তাই না? অথবা ভালোদের মধ্যে অন্যতম কে। এইখানে তুলনাটা কিসের ভিত্তিতে হয়? সব থেকে বেশি, সব থেকে কম বা অন্যতম বেশি, হ্যাঁ, বা কয়েকজন বেশি আছে তার মধ্যে অন্যতম। এইখানে কি হবে? সব থেকে বেশি বা কম। কি বললাম? সব থেকে বেশি বা সব থেকে কম। তারপরে আবার কি হবে? এইখানে আমাদের আরেকটা জিনিস অন্যতম। কি হবে? এখন আমরা একই বৈশিষ্ট্যের সমপরিমাণ বিদ্যমান আছে এমন একাধিক ব্যক্তি পাইতে পারি না? মনে করো আমাদের ক্লাসে 5 ফিট 7 বা 8 ইঞ্চির একই হাইটের অনেকজন আছে, তখন আমি কি বলতে পারবো ও সব থেকে লম্বা? তখন বলবো লম্বাদের মধ্যে অন্যতম। তখনও তো তুলনা 3 বা 3-এর অধিকের মধ্যে হচ্ছে। ক্লিয়ার? দেখো এবার এইটার যদি আমি একটা বাক্য লিখি, হি ইজ দা, বা হি না লিখে আমি লিখলাম অর্ণবকেই, আমরা যেহেতু অর্ণবকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানাবো। অর্ণব ইজ দা বেস্ট বয় বা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস।
ঠিক আছে, এখন আমি তুলনা অর্ণবকে কার সঙ্গে করছি, ক্লাসের বাকি সবার সঙ্গে। ঠিক আছে, তো এইবার তুলনাটা 3-এর মধ্যে চলে গেছে বা 3-এর অধিকের মধ্যে, এই কারণে এইটা কিসের মধ্যে পড়বে, সুপারলেটিভের মধ্যে। ঠিক আছে, এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রথম বাক্যে গুড, পরের বাক্যে হয়ে গেছে বেটার, পরের বাক্যে হয়েছে বেস্ট। তো এইখানে অ্যাডজেক্টিভটা তার রূপের পরিবর্তন করছে না, কি জন্য করছে, কারণ অ্যাডজেক্টিভ তার মাত্রারও পরিবর্তন হয়েছে। আগে ছিল একজনের বৈশিষ্ট্য, দুইজনের মধ্যে তুলনামূলক অর্ণব বেশি, এইটা বোঝানোর জন্য গুডটাকে কি বানাই দিতে হয়েছে, বেটার। আর 3 বা 3-এর অধিকের মধ্যে সব থেকে বেশি বোঝানোর জন্য কি করে দিছি, বেস্ট। এই জন্য এইখানে আমাদের অ্যাডজেক্টিভটা তার রূপের পরিবর্তন করছে, তার গুণাগুণের মাত্রার পরিবর্তন হয়েছে, এই মাত্রাটাই হচ্ছে ডিগ্রি। এখন আমরা কি দেখলাম যে 3 ধরনের ডিগ্রিতে অ্যাডজেক্টিভ গুলো তাদের রূপের পরিবর্তন করে। আর এখন আমরা দেখবো যে হচ্ছে এইটা কিসের ভিত্তিতে হয়। ঠিক আছে, আগে এই শব্দগুলোর পরিবর্তন দেখবো, তারপর পুরো বাক্যগুলা কিভাবে চেঞ্জ করতে হয়। ক্লিয়ার? দেখো, এতটুকু বোঝার জন্য আমাদের শব্দগুলো কিভাবে পরিবর্তিত হয় আমাদের পূর্বের একটা পড়ার ধারণা আবার একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে সিলেবাল পড়ছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ, সিলেবাল কি? সিলেবাল হচ্ছে কোনো একটা শব্দের যতটুকু অংশ আমরা কি করতে পারি, একবারে উচ্চারণ করতে পারি। যেমন মনে করো আমি কয়েকটা শব্দ লিখলাম, টল, স্ট্রং, বোল্ড। ঠিক আছে, এই শব্দগুলো একবারেই উচ্চারণ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, তো যেই শব্দগুলো একবারে উচ্চারণ করা যায় তাকে আমরা কি বলি, মনোসিলেবাল। তাকে কি বলি, মনোসিলেবাল। আর কোন শব্দ যদি একের অধিক অংশে ভাগ করে উচ্চারণ করা লাগে সেই ক্ষেত্রে ডাই, ট্রাই, পলি হয়। বা সহজ কথা, 2টা হইলে ডাই, 3টাতে ট্রাই, 4 বা 4-এর অধিক হইলে পলি। সহজ ভাবে আমরা বলতে পারি মনোসিলেবাল অথবা মাল্টি সিলেবাল, অথবা কি মাল্টি সিলেবাল মানে একের অধিক আছে। বিউটিফুল কি একবারে আমরা উচ্চারণ করতে পারি, বিউটিফুল, 3টা আছে। হ্যাঁ, তো আমরা ডিগ্রির ক্ষেত্রে যেই আমাদের ধারণাটা ক্লিয়ার হওয়া লাগবে যে কোনো একটা শব্দ মনোসিলেবালের মধ্যে পড়ে না মাল্টি সিলেবালের মধ্যে পড়ে। ঠিক আছে, তো যদি মনোসিলেবালের মধ্যে পড়ে, কিসের মধ্যে, যে কোনো একটা শব্দকে আমরা একবারেই উচ্চারণ করতে পারতেছি, কোনো একটা শব্দ যা পজিটিভে আছে একবারেই উচ্চারণ করতেছি, তখন কম্পারেটিভ কিভাবে হবে আর সুপারলেটিভে এর পরিবর্তন কিভাবে হবে আমরা জাস্ট একটু অল্পটুকু দেখবো। দেখো, টলের সঙ্গে আমরা যখন কোনো একটা শব্দ একবারে উচ্চারণ করতে পারবো, ই আর যোগ করে কি করা যায়, কম্পারেটিভ করা যায়। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বানাই দিব, টলার। আর এদের সঙ্গে ইএসটি যোগ করলে আমরা কি পাই, সুপারলেটিভ। তো এটা হয়ে যাবে টলেস্ট। আবার স্ট্রংয়ের সাথে স্ট্রঙ্গার, আর এই পাশে স্ট্রংগেস্ট। তারপর দেখো বোল্ডের সঙ্গে বোল্ডার, বোল্ডেস্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের মেইন নিয়ম। বাকি যেইগুলা আমরা বইয়ে দেখি ভিন্ন ভিন্ন রুলস দেয়া আছে, এটা পুরাটাই বানানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে, বানানের ভিত্তিতে, বানানের পার্থক্যের কারণে। যেমন আমরা যদি একটা কয়েকটা শব্দ দেখি, দেখো যদি এবার শব্দটা এমন থাকে ব্রেভ, ব্রেভে আগে থেকেই কি আছে, একবারে উচ্চারণ করা যাচ্ছে, প্লাস কি আছে আগে থেকে, ই আছে। তো এইটাতে শুধু কি করব, হ্যাঁ শুধু আর যুক্ত করব। কি যুক্ত করব, আর। আর এই পাশে ই, শুধু এসটি। ঠিক আছে, একই রকম ভাবে যদি এই রকম থাকে ইজি, আমরা নাম্বারে পড়ছিলাম শেষে ওয়াই থাকলে ওটা কি করি আমরা, আই দিয়ে রিপ্লেস করি, ইজি। এবার ই আর যুক্ত করে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা লাগবে, শুধু বানানের পার্থক্য। দেখো তারপর এইরকম আছে, মনে করো ফ্যাট। ফ্যাটে কোনো শব্দের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং তার আগেরটা ভাওয়েল হয়, তখন শেষের কনসোনেন্টটা কি হয়, রিপিট হয়। হ্যাঁ, ফ্যাট আর ফ্যাটেস্ট। বুঝছেন কথা? হ্যাঁ, বা বিগের ক্ষেত্রে আমরা ডাবল জি কেন লিখি, কারণ এই যে কনসোনেন্ট আছে, বিগার, বিগেস্ট। বুঝছো কোথায়? আচ্ছা, এরপরে এই পাশে দেখেন, এবার যদি আমাদের মনোসিলেবল না থাকে, ডাই বা ট্রাই বা পলি যেটাই থাক, মনে করো ওই যে অন্য বললো হ্যান্ডসাম, তারপরে বিউটিফুল, তারপরে মনে করো ওয়ান্ডারফুল, এইগুলা কি মনোসিলেবলের আন্ডারে পড়ে, একবারে উচ্চারণ করা যায় না? তখন আমরা কি করব, এই পাশে যুক্ত করব হচ্ছে মোর। কি যুক্ত করব, কম্পারেটিভের আগে যুক্ত করব মোর, আর সুপারলেটিভের আগে যুক্ত করব মোস্ট। সুপারলেটিভের আগে কি যুক্ত করব, মোস্ট। তো এইটা হয়ে যাবে মোর হ্যান্ডসাম, আর এই পাশে হয়ে যাবে মোস্ট হ্যান্ডসাম। তারপরে এইটা হয়ে যাবে আমাদের মোর বিউটিফুল, আর এই পাশে হয়ে যাবে মোস্ট বিউটিফুল। বুঝছেন এতটুকু? ক্লিয়ার? শেষেরটা মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। এইভাবে আমাদের যতগুলা মাল্টি সিলেবল থাকবে সবগুলাকে কি করব, মোর যুক্ত করে কম্পারেটিভ, মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ফর্মে কনভার্ট করে দিবেন। এতটুকু ক্লিয়ার? এবার এর বাইরেও ভেজাল আছে।
কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়মে মানে চলে না, যার ডাইরেক্ট মুখস্থ, ওর বাইরে কিছু নাই। যেমন আমরা প্রথমটাই লিখছিলাম ওইটা, যেমন গুডের আমরা কম্পারেটিভ কি লিখছি, বেটার, আর সুপারলেটিভ লিখছিলাম বেস্ট। তো এইটা দেখো, গুড, বেটার, বেস্ট, গুড গুড আর গুডেস্ট না হয়ে কি হয়ে গেছে, বেটার, বেস্ট। এইগুলো আমাদের পুরো মুখস্থ করতে হবে। মনে করো ব্যাড বা এভিল, এইখানে হবে ওর্স, এখানে হবে ওর্স। এইরকম অনেকগুলা শব্দ আছে যেগুলো আমাদের, মনে করো মেনি, এই পাশে হবে মোর, এই পাশে মোস্ট, ঠিক আছে। ফিউ, ফিউ আর ফিউয়েস্ট অবশ্য হয় ওই আগের নিয়মেই, ঠিক আছে। এই পাশে এইরকম। তারপর মাছও, মেনি বা মাছ দুইটারই কম্পারেটিভ হচ্ছে মোর, সুপারলেটিভ হচ্ছে মোস্ট। বুঝছেন কথা? হ্যাঁ, বাকি এর এখন আমরা ইয়াগুলা দেখবো। দেখো এখন আমরা সেন্টেন্স কনভার্সন গুলা দেখবো। কিসের ভিত্তিতে? প্রথমে যে আমরা ডিগ্রির চেঞ্জ গুলা দেখলাম, কিভাবে এটা পরিবর্তন হয়। যেমন মনে করো আমরা যদি একটা বাক্য লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব, মনে করো আমরা একটা বাক্য লিখলাম, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কোন ডিগ্রির আন্ডারে পড়ে? আমরা জানি ইএসটি কই থাকে, আগে আমরা আইডেন্টিফাই করব। ইএসটি থাকলে হয় সুপারলেটিভ, আগে দা আছে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে আর্টিকেলে পড়ছিলাম, ঠিক আছে। তো এইটা কোন ইয়াতে আছে? সুপারলেটিভ। এরপরে এইখানে আপনারা প্রশ্ন পাওয়ার পর আগে আইডেন্টিফাই করবেন সাবজেক্ট, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা। সাবজেক্টের এইখানে হি ইউজ না হয়ে অন্য কিছু হইতে পারতো, অন্য হইলে নাউন ওয়ান, তখন এইটা হইতো নাউন টু কোনটা, এইটা নাউন টু, ঠিক আছে। এখানে নাউনও থাকতে পারতো। তো ইজ দ্য টলেস্ট, এতটুকু হচ্ছে আমার কিসের অংশ? অ্যাডজেক্টিভের অংশ। কতটুকু? এতটুকু। মেইন পরিবর্তন হবে এই জায়গাটাতে। কোন জায়গায়? এই জায়গায়। আমরা জানি সুপারলেটিভের আগে কি থাকে? দা থাকে, ইএসটি। এখন এইটাকে যদি আমি কম্পারেটিভে নিয়ে যাই, তখন কি হবে? কম্পারেটিভে নিয়ে গেলে আমার প্রথম কাজ হচ্ছে, সুপারলেটিভে আমরা কি করি? একাধিকের মধ্য থেকে তুলনা করি, তাই না? মনে করো এইরকম একটা বিশাল লম্বা ছেলে আছে, বাকিগুলো সব ছোট। বুঝছো? হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে এ সব থেকে লম্বা, এটা আমি বুঝাইলাম। এখন কম্পারেটিভে গেলে আমার প্রধান কাজ হচ্ছে কম্প্যারিজনটাকে ন্যারো করা। কিভাবে? দুইয়ের মধ্যে সীমাবদ্ধ, কতর মধ্যে? দুইয়ের মধ্যে। এইটা তো তিন বা তিনের অধিক, এইটাকে আমার নিয়ে আসতে হবে দুইয়ের মধ্যে সীমাবদ্ধ। তখন আমি কি করব? যে মনে করো আমি এইখানে রাকিনকে সবার সঙ্গে তুলনা করলাম, রাকিন সব থেকে লম্বা ছেলে। এই কাজটাই যদি আমি এবার দুইজন দুইজন করে কি করি, রাকিনকে আগে শাহরিয়ারের সঙ্গে তুলনা করব, তারপর আবিদের সাথে, তারপর রাহিলের সাথে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে তুলনা করলেই কি হয়ে যাবে? সবার সাথে তুলনাও হবে আর দুইজনের মধ্যেও রাখা হবে। বুঝছো? এই একই কাজটা যদি আমি এইখানে করি, এর সাথে একবার, এর সাথে একবার, আলাদা আলাদা করে কিন্তু সবার সাথেই, এইটার জন্য আমাদেরকে তখন নিয়ে আসবে, এইটা আমরা বাংলায় কি বলতে পারবো? রাকিন ক্লাসের যে কোনো ছেলের থেকে লম্বা, তখন বলতে পারবো না। যখন আলাদা আলাদা করে সবার সঙ্গে তুলনা করছি, তখন বলতে পারবো রাকিন ক্লাসের যে কোনো ছেলের থেকে লম্বা। যে কোনো মানে ক্লাসের সবগুলা থেকেই আলাদা, কিন্তু তুলনাটা হয়েছে আলাদা করে, মানে দুইজনের মধ্যে তুলনা হয়েছে। এই সেন্টেন্সে যেটা একবারে তুলনা হচ্ছিল, এইবার এইখানে আমরা তুলনাটা কি করব? রাকিনের সাথে তুলনা করব। প্রতিবার এইখানের জন চেঞ্জ হবে। কি হবে? এই দ্বিতীয় ব্যক্তিটা প্রতিবারই চেঞ্জ হবে। তখন আমার সবার সঙ্গে তুলনা করে নিলে হয়ে যাচ্ছে, অর্থ একই থাকতেছে কিন্তু কাজ কম্পারেটিভের হয়ে যাবে। এই কারণে আমরা এই জায়গায় কি লিখবো? সাবজেক্ট প্লাস ভার্ব, স্ট্রাকচার একই রকমই থাকবে প্রায়। এই যে দা প্লাস সুপারলেটিভ ছিল, কম্পারেটিভে আসলে কি ইএসটি থাকবে, দা থাকবে না? স্বাভাবিকভাবে এখানে কি ফর্ম হবে? কম্পারেটিভ ফর্ম, তাই না? কম্পারেটিভ ফর্ম লেখার পরে আমাদের কি করা লাগবে? এই যে আমরা তুলনার ধরন পরিবর্তন করছি, এর কারণে নতুন একটা শব্দ অ্যাড হবে। হ্যাঁ, কি হবে? যে কারো থেকে, মানে কি? দেন এনি আদার। কি হবে? দেন এনি আদার, তারপর নাউন টু, তারপর যা থাকবে তাই। তো আমরা যদি এই বাক্যটাকে লিখি, তো কি দাঁড়াবে? হি ইজ টলার। দা টলেস্ট কে আমরা কি করলাম? খেয়াল করো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। দা টলেস্ট কে আমরা কি করছি? টলার। এরপরে এই যে অর্থ মেইনটেইন করার জন্য আমরা কি নিয়ে আসবো? দেন এনি আদার, তারপরে বাকি নাউন টু যা আছে তাই, বয় ইন দা ক্লাস। ঠিক আছে? বুঝছেন এতটুকু? হ্যাঁ। এবার পজিটিভে আমরা একটু আগে কি বললাম, যে পজিটিভে কি হয় না, কোনো প্রকার তুলনাই হয় না, সাধারণ অবস্থা বোঝায়। তো এইটাতে আমি এবার কি বলবো? রাকিনকে আমি ক্লাসের সব থেকে বড় ছেলে পজিটিভ দিয়ে কিভাবে প্রমাণ করতে পারবো? আমি যদি বলি, হ্যাঁ, আমি যদি বলি ক্লাসের কোনো ছেলেই রাকিনের সমান না, কি বললাম? ক্লাসের কোনো ছেলেই রাকিনের সমান না, সাধারণভাবে বললেই হয়ে যাচ্ছে, তুলনা আমার করার লাগতেছে না। তো সমান না, কোনোই না অর্থে কি ইউজ হয়? নো আদার। কোনোই না অর্থে নো আদার। এই ক্ষেত্রে আমরা শুরু করব কি দিয়ে? নো আদার। আর এবার আমরা বলার সাইডটা চেঞ্জ করছি না, রাকিন থেকে এই সাইডে গেছিলাম, এবার কি বলতেছি? বাইরের গুলাকে রাকিনের সঙ্গে। তো এই কারণে আমাদের কি হবে? স্ট্রাকচার চেঞ্জ হয়ে আসবে, নাউন টুটা সামনে চলে আসবে,
কি চলে আসবে, নাউন টু সামনে, নো আদার বয়, তারপর যেটাই ওইটা ওইখানে থাকবে, তারপরে আমরা বাক্যের ভার্ব লিখবো, সরি ইজ তো না, এখানে হবে ভার্ব, তারপরে এস পজিটিভ, আবার এস, তারপরে যেটা সাবজেক্টে ছিল ওইটা। এখন যদি আমি বাক্যটাকে লিখি, নো আদার ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, আমাদের কাজ হয়ে গেছে না, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি বলাতে। এবার কি হয়ে গেছে, ওই তিনজনের মধ্যেও তুলনা নাই, দুইজনের মধ্যেও তুলনা। ক্লিয়ার? আচ্ছা দেখো আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, মনে করো পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। তো এইটাকে আমরা কম্পারেটিভে কি করব, তুলনাটা দুইটার মধ্যে নিয়ে আসার জন্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার ইন বিডি, ঠিক আছে। এরপরে এইটাকেই যদি আমরা যাতে আনি কিসে, হ্যাঁ পজিটিভে, তখন হবে নো আদার, নো আদারের সময় সব সময় নাউন আর ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়, কি হয়, নো আদার রিভার বাংলাদেশ ইজ অ্যাজ, কি আছে, বিগ অ্যাজ, এই পদ্মার আগে তো দা হয়, সরি দা পদ্মা হবে, হ্যাঁ নদীর নামের আগে তো আর্টিকেল বসে দা। আচ্ছা যাই হোক, ওটা সিলি মিস্টেক। ও এই পাশেও একটা ভেজাল হয়ে গেছে, এখানে কি ছিল, টল ছিল। আচ্ছা যাই হোক, দেখো এতটুকু আবার আমরা যদি সামারাইজ করি তাহলে কি বলতেছি, যে সুপারলেটিভে তুলনা কয়জনের মধ্যে, 3 বা 3-এর অধিক, কম্পারেটিভে 2, আর পজিটিভে জাস্ট ইনফরমেশন দেয়া, ঠিক আছে। হ্যাঁ এইটা মাথায় থাকলে পরের দুইটা রুলস একদম আরামে বুঝে যাবেন আপনারা। দেখেন এখন খালি আমরা একটু এডিট করব। এবার দেখেন এইগুলা যদি আমরা সরাই দেই, এইখান থেকে আমাদের জাস্ট কি করা লাগবে, আমাদের এই যে নাউন টু এর পরে 2 নাম্বার স্ট্রাকচারে নতুন একটা শব্দ জাস্ট অ্যাড হবে। কি হবে, 2 নাম্বার স্ট্রাকচারে এইখানে একটা নতুন শব্দ অ্যাড হবে, সেটা হচ্ছে সুপারলেটিভের পরে যদি অফ অল থাকে, কি থাকে, সুপারলেটিভের পরে অফ অল কি থাকে, দেখো ভালো করে, সুপারলেটিভের পরে অফ অল, তারপরে নাউনটা হচ্ছে প্লুরাল, কি হবে, নাউন টুটা প্লুরাল ডট 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 যাই থাক। এবার যদি আমি আগের বাক্যটাই লিখি, হি ইজ টলার, সরি সুপারলেটিভে হি ইজ দা টলেস্ট, এবার কি থাকবে, অফ অল বয়েজ ইন দা ক্লাস। এইটাকে আমরা কম্পারেটিভ করার সময় কি করতে হবে, যেহেতু এর আগে আমাদের কি ছিল না, অফ অল ছিল না, আর শুধু কি ছিল, দা প্লাস সুপারলেটিভ, তখন আমরা কম্পারেটিভ করছিলাম কি দিয়ে, দেন এনি আদার দিয়ে। এইবার এইখানে একটু জাস্ট পরিবর্তন হবে, সেটা হচ্ছে আমরা দেন এনিটাকে কি করে দিব, হ্যাঁ দেন অল আদার, আর এই যে পিছনে নাউন ছিল এটাকে কি বানাই দিব, প্লুরাল, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। যেমন আমরা যদি এটা লিখি, হি ইজ টলার দেন অল আদার বয়েজ ইন দা ক্লাস, বুঝছেন এতটুকু সবাই, হি ইজ টলার দেন অল আদার বয়েজ ইন দা ক্লাস, ক্লিয়ার। হ্যাঁ এবার যদি পজিটিভে আসি, পজিটিভে আসলে দেন এনি আদার থাক বা দেন অল আদার, বা শুধু দা প্লাস সুপারলেটিভ বা দা প্লাস সুপারলেটিভের পরে অফ অল, প্রতিটাই কি দিয়ে হবে, নো আদার দিয়ে, এইটাতে কোনো পরিবর্তন নাই। এইটাতেও হবে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি, ক্লিয়ার, বুঝছেন এতটুকু, এইখানে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এবার যদি আমরা ওই যে পদ্মার বাক্যটাকে আবার একটু কনভার্ট করি এই স্ট্রাকচারে, মনে করো দা পদ্মা না পদ্মা যাই হোক ইজ দা বিগেস্ট অফ অল, এরপরে কি হয়, রিভার্স ইন বাংলাদেশ বা অফ বাংলাদেশ, এটাই বলি। এরপরে দেখো এইখানে কম্পারেটিভে আনার সময়ও আমাদের কি করা লাগবে, ইজ বিগার দেন কি হয়ে যাবে, হ্যাঁ দেন এইবার হয়ে যাবে অল আদার, অল আদার, এরপরে নাউন প্লুরাল ইন বাংলাদেশ, বুঝছেন। আর পজিটিভে একই, নো আদার। তো 1 নাম্বার আর 2 নাম্বার রুলসে পজিটিভ কি, ওই নো আদার দিয়েই হবে। আর এইখানে কম্পারেটিভের সময় যদি শুধু দা প্লাস সুপারলেটিভ থাকে তখন দেন এনি আদার, আর যদি অফ অল থাকে তখন দেন অল আদার। এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, আমাকে এই কোয়েশ্চেনটা দিলে আমি প্রথম রুলসের আন্ডারে সুপারলেটিভ করব না দ্বিতীয় রুলসের আন্ডারে, হ্যাঁ তো নরমালি প্রথম রুলসের আন্ডারে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হইতে পারে যে অর্থটা একটু তারতম্য মনে হইতে পারে, তখন আমরা কি করব, তখন অফ অল নিয়ে আসবো। নরমালি প্রথমটা দিয়ে করলেই হবে, যদি দেখি যে অর্থে একটু তারতম্য আসে তখন ওর পিছনে কি আনবো, অফ অল দিয়ে নাউনটাকে প্লুরাল করে সুপারলেটিভ করবো, ক্লিয়ার।
দেখো এখন সব থেকে ইন্টারেস্টিং এবং কনফিউজিং রুলসটা, যেটা হচ্ছে মনে করো আমি একটা আগে বাক্য লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য এবার দেখেন ওয়ান অফ দ্য মোস্ট হবে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। মনে করো বাক্যটা এইরকম আছে, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এখন আমরা যেই তুলনা করছিলাম প্রথম দুইটা স্ট্রাকচারে, যে সব থেকে বেশি বা সব থেকে কম, মনে করো ছিল এ সব থেকে লম্বা, বাকিগুলো ছিল একটু একটু, তাই না? কিন্তু এই কম্প্যারিজন কে এইখানে খাটে। এখন আমি যদি কমন সেন্সে চিন্তা করি, কম্পিউটার কি একমাত্র ওয়ান্ডারফুল ইনভেনশন? না, এর বাইরে, কম্পিউটারের বাইরে অনেক কিছু ইনভেন্ট করা হয়েছে যেইগুলা কি পুরা পৃথিবীর গতিপথ চেঞ্জ করে দিছে। তার মানে বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে কম্পিউটার একটা অন্যতম, একমাত্র না, বা সব থেকে বিস্ময়কর আবিষ্কার না। তার মানে এর কম্পিটিটর কি আরো আছে। তো অবস্থাটা কিছুটা এইরকম, অবস্থাটা কিরকম, যে মনে করো আমাদের এইটা হচ্ছে সব ইনভেনশন, কি বললাম, এইটা হচ্ছে সব ইনভেনশন, এর মধ্যে কি আছে, এইখানে কয়েকজন আছে, এই কয়েকজনের মধ্যে ধরো কম্পিউটার, তারপরে আর কি কি আবিষ্কার আছে, ক্যালকুলেটর, সেমিকন্ডাক্টর, হ্যাঁ যেইটাই হোক, ঠিক আছে, এইরকম যত আবিষ্কার আছে এইটার মধ্যে যেগুলা হচ্ছে ওয়ান্ডার অফ সায়েন্স, এগুলা হচ্ছে কয়েকটা, আর বাকি অনেকগুলো আবিষ্কার আছে তার মধ্যে সেরা আবিষ্কারগুলো হচ্ছে একাধিক। তখন আমরা কি বলবো, কম্পিউটার সব থেকে সেরা আবিষ্কার না সেরা আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম, বা বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কি হবে, তুলনাটা যার সাথে তুলনা করতেছি ও নিজেও প্লুরাল, একে তুলনা করতেছি বাকিদের সাথে, এও প্লুরাল বাকিগুলাও প্লুরাল, এই জন্য আমরা কি বলতেছি ওয়ান অফ দা, এই জন্য আমরা কি বলছি এখানে ওয়ান অফ দা। তো এইবার স্ট্রাকচারটা হবে এইরকম, খেয়াল করেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এবার যদি অন্যতম মানে কি ওয়ান অফ দা, তারপরে হবে সুপারলেটিভ, আর নাউনটা কি হবে প্লুরাল, ডট ডট বাকি অংশ এই মিলাও এখানে, এইখানে ওয়ান অফ দা মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন প্লুরাল অফ মডার্ন সায়েন্স। এইটাকে এবার আমরা কম্পারেটিভ করলে কি করব, কম্পারেটিভে কি হয় দেখো তো। এবার যদি আমি বলি এইটার মধ্যে এই যে এই সবুজটা হচ্ছে কম্পিউটার, কি বললাম, এই চারটার মধ্যে সবুজটা হচ্ছে কম্পিউটার, এখন কি আমি বলতে পারবো কম্পিউটার বিজ্ঞানের সব থেকে বিস্ময়কর আবিষ্কার? না। তারপর কি বলতে পারবো, কম্পিউটার বেশিরভাগ আবিষ্কারের থেকে ভালো। কি বললাম, কম্পিউটার এই যে বাইরে যে অনেকগুলো আবিষ্কার আছে এইগুলার থেকে কি ভালো, ওইগুলার থেকে কিন্তু বাকি তিনটাও ভালো, ঠিক আছে? তো তখন আমাদের এইখানে দেন এনি আদার যে ইউজ করছিলাম ওইটা না করে এবার কি হবে, সুপারলেটিভের পরে আমাদের হবে, সরি সাবজেক্টের পরে ভার্ব, এইখানে আমরা কম্পারেটিভ ইউজ করার পর কি হবে, দেন মোস্ট আদার, বেশিরভাগ মানে কি দেন মোস্ট আদার, এরপরে নাউনটা প্লুরাল, নাউন প্লুরাল আসলে কাকে বোঝায়, এই যে এগুলাকে, ঠিক আছে, প্লুরাল নাউন, নাউন টু যেটা থাকবে ওটাও প্লুরাল, ডট ডট বাকি অংশ। তো এইটাকে যদি আমরা হচ্ছে এবার সেন্টেন্সটা কনভার্ট করি, কি দাঁড়ায়, কম্পিউটার ইজ মোর ওয়ান্ডারফুল। হ্যাঁ, এবার কি হবে, মোর ওয়ান্ডারফুল লেখার পর কার থেকে বেশি, এই যে বাইরের বেশিরভাগের থেকেই ভালো, ঠিক আছে? এই জন্য আমরা লিখবো দেন মোস্ট আদার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। বুঝছেন এতটুকু? এবার আসি আমরা এই সাইডে। এবার যদি পজিটিভে আমরা চিন্তা করি, একটু খেয়াল করো তাহলেই বুঝে যাবা। পজিটিভে আমরা তো বলছি কম্প্যারিজন করা যাবে না, তো এইখানে জাস্ট ইনফরমেশন, আমরা কি বলবো, ইয়ার থেকে কি বলে পজিটিভে আমি যদি বলি এইখানে কম্পিউটার আছে, বাকি কয়জন আছে যারা খুবই ভালো, তিনটা। তো আমরা আগে দেখছিলাম পজিটিভে আমরা ডাইরেকশন কি করি, চেঞ্জ করি, এর সঙ্গে এই সাইডের গুলাকে সুপারলেটিভ আর কম্পারেটিভে ভিতর থেকে বাইরে তুলনা করছিলাম। এবার কি হয়, বাইরে থেকে ভিতরে ইনফরমেশনটা জাস্ট দেই, তো এর থেকে বা এর সমপর্যায়ে ভালো কে কে, এই ভিতরে তিনজন, তাই না? তো ভিতরে তিনজনের সংখ্যা কি খুবই কম না বাকিটার তুলনায়? এই জন্য আমরা কি বলবো এবার, যে খুব অল্প সংখ্যক আবিষ্কারই আছে যা কম্পিউটারের সমান বিস্ময়কর। যেমন এর আগে বলছিলাম কোনো ছেলেই ওর মতো লম্বা না, কোনো নদী পদ্মার মতো বড় না। এই একই রকম আমরা এখানে কি করব, ভেরি ফিউ ইউজ করব। কি ইউজ করব, মনে করো এইখানে আমরা আগে ইয়াটা লিখি স্ট্রাকচার, ভেরি ফিউ লেখার পর, তো ভেরি ফিউ দিয়ে আমরা কাদেরকে বোঝাচ্ছি, এই যে এদেরকে, এ বাদ দিয়ে বাকি তিনটাকে, এ বাদ দিয়ে বাকি তিনটাকে। তো এই জন্য এখানে নাউনটা কি হবে, প্লুরাল। বুঝছেন, নাউন কি হবে, প্লুরাল। তারপরে ভার্ব
নাউন প্লুরাল হইলে ভার্ব কি হবে? প্লুরাল। তারপরে এস পজিটিভ এস, তারপর সাবজেক্টটা এই জায়গায় এসে বসবে। তো এইটাকে এখন যদি আমরা কনভার্ট করি কি দাঁড়াবে? ভেরি ফিউ ইনভেনশন হবে না সন্স হবে? কমন মিস্টেক, এটা ভুল করেন আপনারা। ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। আবার আরেকটা কমন মিস্টেকের জায়গা, আর এর জায়গায় কি দিয়ে রাখবে? ইস। এই দুইটা খেয়াল রাখতেই হবে, এই ভার্ব বা নাউন প্লুরাল হবে, এইখানেই ভুল হয় এটাতে। আর অ্যাস ওয়ান্ডারফুল অ্যাস কম্পিউটার, বুঝছেন এতটুকু? হ্যাঁ কি কি কখন প্লুরাল করবা? আচ্ছা দেখো, যখন তুলনাটা কি ছিল, একজনের সঙ্গে বাকি সবাইকে একসঙ্গে তুলনা করছিলাম, তাই না? একত্রে তুলনা করলে একবারে বলে দিলেই হয়ে যাইছিল। যখন প্রথমটা তুমি উপরে নামায় ফেলছি মনে হয়, দেখ এটা রেকর্ড লাগবে না, তুই দেখ আগে বুঝেন। প্রথমবারে তুলনা করছি এ সব থেকে বড়, বাকিদের যে কোনো থেকে বা সবার থেকে বড়। তো যখন আমরা এইটা দুই ভাবে বলতে পারি, হি ইজ দ্য টলেস্ট বয় অথবা হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়। অফ অল উল্লেখ থাকলে নাউনটা প্লুরাল হয়। কি বললাম? অফ অল উল্লেখ থাকলে নাউনটা প্লুরাল হয়। আর যদি ডাইরেক্ট থাকতো হি ইজ দ্য টলেস্ট বয় অফ অল নাই, তখন এই নাউনটা সিঙ্গুলার হইতো। কি হইতো? সিঙ্গুলার হইতো। ঠিক আছে? একই রকম ভাবে দেন এনি আদার কখন হবে? যখন অফ অল উল্লেখ থাকবে না। আর যখন অফ অল থাকবে তখন হবে দেন অল আদার, আর এই নাউনটাও হবে প্লুরাল। অল মানে কি? সব, এই জন্য এটা হয়ে যাবে প্লুরাল। আর নো আদারের সময় সব সময় সিঙ্গুলার। এবার আসি, আর নাউন সিঙ্গুলার হইলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার নো আদারে। এবার এইখানে আয়, এইখানে আমাদের তুলনাটার ধরন কিরকম ছিল? এইখানে কয়েকজনের সঙ্গে বাকিদেরকে তুলনা করতেছি। ওয়ান অফ দ্য আনসি এই জন্যই যে কম্পিউটার একা বিস্ময়কর আবিষ্কার না, বিস্ময়করদের মধ্যে অন্যতম। এইটা প্লুরাল ছিল, আর বাইরেরটাও তো প্লুরাল। এর বাইরে যারা আবিষ্কারগুলো আছে, অন্য আবিষ্কারগুলো, ওগুলাও প্লুরাল। এই কারণে এইখানে আমরা ইনভেনশনস লিখছি। ঠিক আছে? এরপরে এই পাশে থাকা, এরপর আমরা বলছি কম্পিউটার এদের থেকে ভালো, কিন্তু একজন একজন করে। বলার উদ্দেশ্য কি? যে কম্পিউটার বেশিরভাগের থেকে ভালো। তো বেশিরভাগ যেহেতু প্লুরাল, এই জন্য এখানে দেন মোস্ট আদারের পরে নাউনটা কি হয়েছে? প্লুরাল। এবার এই পাশে আয়, ভেরি ফিউ। ভেরি ফিউ আমি কি বলছি? এই যে একে তুলনা করছি আমরা, উল্টা সাইড দিয়ে যদি বলি কম্পিউটারের সমান বা কম্পিউটারের মতো বিস্ময়কর কেউ নাই, নাকি আরো আছে? আছে। তো ওইটা সংখ্যা কতটুকু? সংখ্যায় খুবই কম, কিন্তু প্লুরাল। তো সংখ্যায় খুবই কম হইলো কি? প্লুরাল। এই জন্য আমরা এই জায়গায় ইউজ করছি কি? ভেরি ফিউ। কি ইউজ করছি? ভেরি ফিউ, যে খুব কম সংখ্যক কিন্তু প্লুরাল। খুব কম সংখ্যক আবিষ্কারী কম্পিউটারের মতো বিস্ময়কর। বুঝছিস? রুল নাম্বার 4 দেখেন এই পাশে। এবার সাধারণত যখন তুলনা আমরা দুইজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই, এস ডট ডট এস পজিটিভে দিয়ে যদি কি বোঝায়? এই দুইটা দিয়ে সমতুলনা। কি বোঝায়? সমতুলনা। এস এস দিয়ে কি বোঝায়? সমতুলনা, দুইজনের সমান। এস এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসাই আমরা। তো কম্পারেটিভ, এইটা কম্পারেটিভ করার সময় আমরা কি করি? এটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় পড়ছিলাম। মনে করো আমি একটা বাক্য লিখলাম, হি ইজ অ্যাজ টল অ্যাজ। অ্যাজ টল অ্যাজ মানে সমান। অ্যাজ টল অ্যাজ রাফিদ, মনে করো সাপোজ। এতটুকু কি বোঝায়? সমান। অ্যাজ ডট ডট অ্যাজ মানে হচ্ছে সমান। কি বোঝায়? এতটুকু মানে পুরাটা অর্থ কি দেয়? যে ওইটা হচ্ছে সমান। এবার যদি আমি বলি কম্প্যারিজন, বললাম যে সে রাফিদের সমান নম্বর বা সে রাফিদের সমান। এইটাকে যখন আমি কম্পারেটিভে করব, তখন এইখানে কি নিয়ে আসার লাগে? আমি এইটা বলতে পারি সে রাফিদের থেকে ছোট না, বা রাফিদ তার থেকে বড় না। তখন কম্প্যারিজনটা কিভাবে হচ্ছে? কম আর বেশি। আমরা বলছিলাম অসম তুলনা বোঝায় কোথায়? কম্প্যারেটিভে। তো এইখানে জাস্ট আমাদের একটা কাজ করে দেওয়ার লাগবে, যে হি ইজ নট লেস টল দেন রাফিদ। ঠিক আছে? অথবা অথবা কি হবে? রাফিদ ইজ নট মোর টল, বা টলার যেইটাই লেখো, মোর টল দেন। বুঝছেন? এটা সোজাই, কিন্তু এইখানে যেটা জিনিস খেয়াল রাখার লাগবে, যে আমাদের কম্পারেটিভে কনভার্টের পরে যেন অর্থটা পরিবর্তন না হয়ে যায়, ইকুয়াল যেন থাকে। মনে করো তোমাকে এইখানে বলছিল ও সমান লম্বা, তুমি এখন একজনকে ছোট বানাই দিছো, পরিবর্তনের ফলে বোঝা যাচ্ছে যে কেউ একজন ছোট। তো এইটা যেন না হয়, অর্থের ব্যালেন্সটা যেন, মিনিং এর ব্যালেন্সটা কি থাকে? ঠিক থাকে। ক্লিয়ার?